বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আরও একবার বললেন যে ইমিডিয়েটলি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। কেন তিনি কথা বললেন? এমনিতেই বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে সমস্ত কমিউনাল ভায়োলেন্স থেকে শুরু করে যা যা ধরনের ঘটনা উঠে আসে, সেই ধরনের বক্তব্যগুলো বলার জন্য একমাত্র বিরোধী দলনেতা তিনি সোচ্চার হয়েছেন। অতীতেও আমরা বারবার দেখেছি, কিন্তু এবারে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে এই রকম একটা জায়গায় পৌঁছে যাবে উত্তেজনা, ওপার বাংলায় মোহাম্মদ ইউনূসের জামানায় যা যা ঘটনা ঘটছে, পশ্চিমবঙ্গের বুকেও যে তাই তাই ঘটনাগুলো ঘটবে, এ বোধহয় স্বপ্নেও আমরা কল্পনা করতে পারিনি। বিশেষ করে খাস কলকাতায় যখন এই ধরনের ঘটনা ঘটছে, আপনারা জানেন খাস কলকাতায় যোগেশচন্দ্র আইনি কলেজে যে ধরনের সরস্বতী পুজোকে নিয়ে একটা বাগবিতণ্ডা উত্তেজনা শুরু হয়, শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। কতটা মারাত্মক ঘটনা এটা ভাবুন, যে একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে সমস্ত ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার তারা নির্বিঘ্নে পালন করবেন, এটাই যেখানে সংবিধানে বলা রয়েছে, সেখানে সরস্বতী পুজো প্রাচীন একটি পুজো, দীর্ঘদিন ধরে চলে আসে, সেখানে সরস্বতী পুজোকে দিয়ে বাধা দেওয়া হলো। এবং অবশেষে কলকাতা হাইকোর্টের জয় সেনগুপ্তের নির্দেশে তিনি বলেছিলেন যে একজন কলকাতার যুগ্ম কমিশনারের নেতৃত্বে যোগেশচন্দ্র আইনি কলেজে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ল পাশ করেছিলেন, এই ধরনের একটা কলেজ, ভেবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি আদৌ কন্ট্রোলটা রয়ে গিয়েছে? রাজনৈতিক কন্ট্রোলটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের স্বার্থে ব্যবহার করতে করতে কি ক্রমশ হারিয়ে ফেললেন? সেই কারণেই কি এই প্রথমবার, সম্ভবত অন্তত আমার জানা, সরস্বতী পুজো কলকাতায় হওয়ার জন্য কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হলো? এমনকি যুগ্ম কমিশনার অজয় প্রসাদ তিনি কড়া নজর রাখছেন যোগেশচন্দ্র আইন কলেজে, তা সেখানে যে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে সেখানে যেন খুব ভালোভাবে হয়। তিনি বারবার খোঁজ নিচ্ছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিপোর্ট পাঠাতে বলেছেন, একেবারে সাজো সাজো রব। অনেকটা দেখলে আপনাদের মনে হবে যে পাকিস্তানের মধ্যে কোনো একটা অঞ্চলে যেখানে উগ্র মৌলবাদীরা রয়েছেন, সেই রকম একটি জায়গায় সরস্বতী পুজো করা হচ্ছে, এমনটাই আপনাদের সামনে মনে হতে পারে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা নদিয়ায় পৌঁছে গিয়েছিলেন নগর উখড়া জেলায়। নগর উখড়া জেলায় কি হয়েছে না, সেটাও প্রথম খবর আমাদের সামনে এসেছিল, আপনাদের একটি পর্বে দেখিয়েছিলাম যে নগর উখড়ায় একজন প্রাথমিক শিক্ষক, একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, তিনি, তার দোষ হচ্ছে তিনি চেয়েছিলেন তাদের স্কুলের ছোট ছোট খুদেদের জন্য সরস্বতী বা বাণী বন্দনা করতে, কিন্তু সেই কাজে বাধা দেওয়া হয়। তারা বলেন যে না, এখানে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। সেই ভিডিও দেখিয়েছিলাম, আবারও দেখাবো। আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা সেই অঞ্চলে গিয়েছিলেন, তিনি সেই অঞ্চলে সরস্বতী পুজো করেছেন, যদিও তিনি স্কুলের মধ্যে ঢোকেননি, তার কারণ তিনি বলেছেন সেখানে ঢোকার আমার এখতিয়ার নেই, কিন্তু সেই অঞ্চলে তিনি সরস্বতী পুজো করেছেন, উদ্বোধন করেছেন এবং বলেছেন যে আগামী হয়তো মানে আজকে সেটা ঘটনাটা ঘটেও গেছে, ওই স্কুলেও সরস্বতী পুজো সাড়ম্বরে পালিত হবে। এবং সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেছেন যে ইমিডিয়েটলি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনুন। হিন্দুরা বাংলায় এখন ঐক্যবদ্ধ, শক্তি দেখাতে এসছি নগর উখড়াতে, হিন্দু শক্তি দেখাতে এসছি। আমরা পুজো করলাম, আর কালকে ওই স্কুলে শুনেছি হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে, কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে, পঞ্চমী আছে। আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই, পশ্চিম বাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাবে। হিন্দু রাষ্ট্রের দাবি বারংবার সামনে, একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। ভাবতে পেরেছেন, স্বপ্নে কখনো কল্পনা করতে পেরেছেন যে সমস্ত আমাদের এলাকা রয়েছে, মানে বাংলাদেশের বর্ডার যার মধ্যে দিয়ে গেছে, যে সমস্ত আমাদের স্টেটগুলোর মধ্যে দিয়ে গেছে, সেইখানে এই ধরনের ঘটনা আমরা প্রায়শই দেখি, সেই সমস্ত পুজোকে কেন্দ্র করে, যেমন ধরুন নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, তবুও মেনে নেওয়া যায়, মানা তো যায় না, উচিতই নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। প্রশ্ন হচ্ছে খাস কলকাতায় এবারে প্রথম, সেখানে কিন্তু সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। কেন? কলেজের কিছু বহিরাগত ছাত্ররা, কি ছাত্র আপনারা বুঝে নিন, সবটা ব্যাখ্যা করব না, তারা হঠাৎ করেই যে জায়গায় প্রত্যেক বছর ডে কলেজ এবং আইনের কলেজের ছাত্ররা
ওই কলেজে সেখানে গিয়ে সরস্বতী পুজো বা বাণী বন্দনা করতেন, সেই জায়গাটাতে একটা অস্থায়ী মঞ্চ গঠন করে দেন যাতে করে সেখানে সরস্বতী পুজো হতে না পারে। এরপরেই একটা বাকবিতণ্ডা শুরু হয়, প্রত্যেক বছর সরস্বতী পুজো হলেও এবছর কেন তারা করতে পারবেন না। অবশেষে আইনের ছাত্ররা তারা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। জয় সেনগুপ্ত, তিনি মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর অর্ডারের পর একজন যুগ্ম সচিব, একজন যুগ্ম কমিশনার অজয় প্রসাদ, তার নেতৃত্বে পুলিশি পাহারায় কিন্তু সেই কলেজে সরস্বতী পুজো অনুষ্ঠিত হলো। এবার বুঝে দেখুন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় এসেছে। যে কথাগুলো আপনাদের সামনে বারবার বলে আসি, শুধুমাত্র এই রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে যাদের জঙ্গি মানসিকতা রয়ে গিয়েছে, যারা আমাদের এই সমাজকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাইছেন, যারা সংবিধানকে বিশ্বাস করেন না, মানেন না, তাদের মতো লোকজনকেও তুষ্ট করার জন্য শুধুমাত্র এই ভোট বাক্সে যাতে এর প্রভাব না পড়ে তার জন্য ঢালাও পারমিশন দেওয়া হয়েছে। একবার কল্পনা করে দেখুন, রামনবমীতে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিতে পারতেন। এমনিতেই রামনবমীতে কোনো ঘটনা ঘটার আগেই মুখ্যমন্ত্রী 1 থেকে 2 দিন আগেই বলতে শুরু করেন যে কিছু হলে কিন্তু আমি ছাড়বো না। অথচ এই ধরনের ঘটনা ঘটছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে যদি প্রয়োজন পড়ে আমি আপনাদের বলে যাচ্ছি একটা করে চড়ও মেরো, আমরা যদি কোনো ভুল করি তাহলে আমাদের কর্মীদের একটা করে চড় মারারও তিনি বক্তব্য বলেছিলেন। হয়তো অনেকে ভুলে গিয়েছিলেন, মনে করে দেবো, শুনুন, দেখুন বক্তব্যটি। হিন্দু মুসলমানের ঝগড়া লাগায়, বলে মমতা ব্যানার্জি মুসলিমদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি কুর্মীদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি আদিবাসীদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি মতুয়াদের তোষণ করছে। আমি যখন যার কাছে যাই আমি তাদের লোক হয়ে যাই। এবং মানুষের সরকারকে ভোট দিন, মানুষের সাথে থাকুন। যদি আমাদের কেউ কোনো দুঃখ দিয়ে থাকে আপনাদের, আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইব। ভুল বুঝবেন না, যদি কেউ দুষ্টুমি করে দুটো চড় মারবেন, এর রাইট আপনাদের আমি দিয়ে গেলাম। আপনাদের সকলকে আমার প্রণাম, আমার সালাম। দেখুন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে পারে চড় মারার, তিনি অনেক কিছু বলতে পারেন, তার জায়গা থেকে তিনি বলতেই পারেন, কিন্তু আমরা সেটা করতে পারি না। আইন আমরা হাতে তুলে নিতে পারি না। আইন যাদের নির্দেশে আইন কার্যকর হতে পারে সেটা হচ্ছে প্রশাসন। প্রশাসন একটা রাজ্যে তারা আইন কার্যকর করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা তারা করতে পারেন, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা করলেন তা যদি না হয় তাহলে আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দশা হবে কেন। আপনাদের দেখাতে চাইবো বিরোধী দলনেতা, তিনি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, কি লিখেছেন ফেসবুকে বিরোধী দলনেতা সেটা আপনাদের একটু পড়ে শোনায়। একটা ভিডিও দিয়েছেন, ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং শুভেন্দু অধিকারী সেখানে লিখেছেন কোনটা যশোর, রংপুর, ঢাকা আর কোনটা কলকাতা, বেলডাঙ্গা, ডায়মন্ড হারবার বুঝতেই পারবেন না। ওপার বাংলা আর এপার বাংলাকে মিলিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস ও মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে অনুকরণ করে সশস্ত্র বাহিনী নিরাপত্তায় পুজোর রেওয়াজ এপার বাংলায় চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে পুজো হচ্ছে না, সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধের মহড়া চলছে বোধগম্য হচ্ছে না। সনাতন সংস্কৃতির ওপর আঘাত হানা বাংলাদেশে যতটা সহজ, পশ্চিমবঙ্গেও সেই কুরুচিকর ধারার আমদানি আগেই শুরু হয়ে গিয়েছিল তুষ্টিকরণের রাজনীতিকে বলিষ্ঠ করার উদ্দেশ্যে। এ তো সবে শুরু, এখনো অনেক দেখার বাকি রয়েছে। এবং এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা বিরোধী দলনেতা এই পোস্টের সঙ্গে সঙ্গে তিনি দিয়েছেন, যেখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে বাঁদিকের যে ছবিটি রয়ে গেছে সেখানে দুর্গাপুজোতে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে সেখানে পুলিশি প্রহরায় দুর্গাপুজো করতে হয়। আজকে ভাবতে পারা গেছে যে কলকাতার মতো একটি কলেজে, এত প্রতিষ্ঠিত একটি কলেজ যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত সেখান থেকে ল পাস করেছেন বলে তিনি দাবি করেন, সেই ধরনের কলেজেও কিন্তু সরস্বতী পুজো করতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এবং সবকিছু শুনে মুখ্যমন্ত্রী এতটাই অস্বস্তিতে যে তিনি রিপোর্ট নিচ্ছেন যুগ্ম কমিশনারের কাছ থেকে, ঘন্টায় ঘন্টায় রিপোর্ট নিচ্ছেন যে ঠিকঠাক কি হচ্ছে, তিনিও চিন্তায় রয়েছেন। অর্থাৎ ছাড় দিতে দিতে এমন একটা জায়গায় চলে গিয়েছে যে প্রশাসনের কথাও তারা মানছে না, এবং তারা খুব ভালো করে জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি খুব কড়া পদক্ষেপ নিয়ে থাকেন, যেমন রামনবমীতে তিনি কথা বলেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি যদি বলেন তাহলে তার ভোট বাক্সে আঘাত আসতে পারে। এই কারণে সম্ভবত কি তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। আর যদি এটাই পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি কোথাও কি ট্র্যাপ হয়ে যাচ্ছেন, যে কোনো জায়গা থেকে যদি বিপদের ঘন্টা আসে তাহলে কিন্তু সেটা জেনেও কি তিনি কিছু খুব একটা পদক্ষেপ নিতে পারবেন না। এটা হলে খুবই ভয়ঙ্কর। আমরা বিশ্বাস করি ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটি দেশ, প্রত্যেকটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম আচার এগুলো পালন করবেন।
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে সেগুলো প্রচার করবেন, তারা রেওয়াজ করবেন, তারা প্রার্থনা করবেন, সবকিছু করবেন। কিন্তু সেখানে যারা বাধা দেওয়ার সৃষ্টি করছেন তাদের মতো জঙ্গিবাদীদের কেন প্রশাসন তীব্র ব্যবস্থা নেবেন না? কেন কলকাতা হাইকোর্টের দরজায় যেতে হচ্ছে? আর যদি যেতেই হয় তাহলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা কি খুবই অযৌক্তিকপূর্ণ যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে একটা দিন আসবে যেখানে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে? আমি এর পক্ষপাতী কি পক্ষপাতিত্ব নই আজকে আপনাদের সামনে আমি বলছি না, কিন্তু বলবো আগামী পর্বে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন পরিস্থিতি ঠিক এই জায়গায় পৌঁছে যাচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কি তিনি তার কন্ট্রোল হারাচ্ছেন? ভোট বাক্সকে মানে রক্ষা করতে গিয়ে কার্যত তিনি কি দিশেহারা হয়ে পড়ছেন? এটা অত্যন্ত চিন্তার কথা আমাদের, শুধু আমাদের নয়, সমাজে যারা বাস করেন সকলেরই, এমনকি হিন্দু মুসলমান সকলেরই। আমাদের মধ্যে যে সম্প্রীতি রয়ে গিয়েছে সেই সম্প্রীতিটাকে ভাঙানোর চেষ্টা করছে একদল দুষ্কৃতকারীরা। এবং আমাদের এই সরকারের এমন একটা তাদের অবস্থান, সেই অবস্থান থেকেই কিন্তু এই অরাজকতাগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। কি বলবেন বন্ধুরা? আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু এটা থামবে না। কোন রকমের কমিউনাল কমেন্ট আমি চাই না, আপনারা লিখে জানান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোন দিকটা আরো বেশি করে ফোকাস রাখা উচিত যাতে করে এই ধরনের ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব, সেটা আপনারা লিখে জানান। আজকের এই পর্বে এখনকার মতো এখানে শেষ করলাম। গুড বাই।